হ্যালো এভরিওয়ান, হেই দিস ইজ দীপা রঞ্জনা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমরা সবাই ক্যান্ডিতে যাচ্ছি। ক্যান্ডিতে যেতে হলে যেসব ইনফরমেশনগুলো আপনাদের খুব প্রয়োজন সেগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা গাড়ি ভাড়া কিভাবে করেছি, কত টাকা খরচ হয়েছে, বা কেউ যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে ট্রেনের টিকিটের দাম কেমন পড়বে, এবং গৌতম বুদ্ধের তুত দেখতে যাব যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের টিকিটের প্রাইস কত, সবগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে সবাই আমার সঙ্গে থাকবেন। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম ক্যান্ডি যাবার পথে স্পাইসি গার্ডেন এবং টি ফ্যাক্টরি। তো ওই দুইটা জায়গা ঘুরে আমরা এখন যাচ্ছি ক্যান্ডিতে। তো এটার জন্য হচ্ছে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। এক একজনের 1900 বা 2000 টাকা করে পড়েছে। আমরা যেহেতু একসাথে অনেকজন যাচ্ছি তাই ভাবলাম যে একটা গাড়ি ভাড়া করে নিয়ে নেই। গাড়িটা সারাদিন আমাদের সঙ্গেই থাকবে। যখন আমরা গাড়িটা ভাড়া করে নিয়েছিলাম তখন ড্রাইভারের সঙ্গে আমরা কথা বলে নিয়েছি যে ক্যান্ডিতে যাবার পথে যেসব দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আমাদেরকে ঘুরে দেখাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শ্রীলঙ্কার খুব ডেকোরেশন করা বাস, দেখতে খুবই সুন্দর। আর যেটা বলছিলাম, শ্রীলঙ্কাতেও আসলে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। এই খুব বেশি ঝকঝকে রোদ, আবার এই ঝুম বৃষ্টি নেমে গিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন সঙ্গে একটা ছাতা রাখার জন্য, তাহলে হচ্ছে এক জায়গায় স্টাক হয়ে থাকতে হবে না। আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে। এখনই হচ্ছে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো। তার আগে আপনাদেরকে একটু বলে নেই, আপনারা কেউ যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে কিভাবে আসবেন। কলম্বো থেকে সকাল 6:30টায় ট্রেন স্টার্ট হয় ক্যান্ডির জন্য, এবং সারাদিনই হচ্ছে কিছুক্ষণ পরপরই হচ্ছে ট্রেন পাবেন আপনি। আর লাস্ট ট্রেন হচ্ছে রাত 8টায়, মানে 8টার পরে হচ্ছে আর কোনো ট্রেন পাবেন না। তো সকাল 6:30টায় যদি কলম্বো থেকে ক্যান্ডিতে চলে আসেন তো সারাদিনটা ঘুরে রাত 8টা ট্রেন ধরে আবার কলম্বোতে ব্যাক করতে পারবেন। আর কলম্বো থেকে ক্যান্ডিতে আসতে সময় লাগবে হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা, এবং টিকিটের প্রাইস খুবই কম। এবং ট্রেনে না চলে আসলে ট্রেন জার্নিটা মিস করবেন, কারণ শ্রীলঙ্কাতে ট্রেন জার্নি খুবই চমৎকার আর খুবই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি কলম্বো থেকে ক্যান্ডিতে আসতে পারবেন। কেউ একা ঘুরতে আসলে আমি অবশ্যই প্রেফার করব যে ট্রেনে ক্যান্ডিতে আসবেন, কারণ গাড়ি নিয়ে যদি ক্যান্ডিতে আসতে চান কলম্বো থেকে সেই ক্ষেত্রে খরচ অনেক বেশি পড়ে যাবে। আর ট্রেনটা সেক্ষেত্রে খুবই মানে কমফোর্টেবল প্রাইস আপনি ভ্রমণ করতে পারবেন। আর শ্রীলঙ্কাতে এসে যদি আপনি ট্রেন জার্নি না করেন তাহলে আপনার পুরোটাই মিস হয়ে যাবে। ট্রেনের টিকিটের প্রাইস পড়বে 1500 শ্রীলঙ্কান রুপাইয়া, মানে বাংলাদেশের 610 টাকার মতো। তো যাওয়া আসা হচ্ছে বাংলাদেশি টাকায় 1200-1300 টাকার মধ্যে হয়ে যাবে। আর শ্রীলঙ্কান হচ্ছে 3000 টাকা খরচ পড়বে আপনার যাওয়া আসাতে। অবশ্যই ট্রেন জার্নিটা খুবই মজার, অনেক মানে উপভোগ করতে করতে আপনি ক্যান্ডিতে আসতে পারবেন। তো আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে। মন্দিরের কাছেই হচ্ছে এরকম ফুলের দোকান রয়েছে, যেগুলো থেকে হচ্ছে আপনারা ফুল নিয়ে ভেতরে আসলে যে প্রার্থনা করার জন্য নিতে পারেন। এখান থেকে আসলে সবাই ফুল কিনছিল। আমরা আর কেউ ফুল কিনি, বাট ফুলগুলো খুবই সুন্দর ছিল। আমরা জাস্ট বাইরের দিকটা ঘুরে তারপর ভিতরে চলে আসলাম। তো ভিতরে যে আসলাম, এই এত বিশাল জায়গা নিয়ে এটা তৈরি করা হয়েছে, ভিতরটাতেই অনেক জায়গা। তো আমরা এখন যাই, গিয়ে আপনাদেরকে একটু দেখাই যে আমাদের আসলে মন্দিরটা দেখতে কেমন এবং এর টিকিটের প্রাইস কত। টিকিটটা কেনার পর আসলে আমি আপনাদেরকে জানাতে পারবো। আমি এখন আছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এটা হচ্ছে রাজকীয় প্রাসাদ কমপ্লেক্স, আর এটার মধ্যেই হচ্ছে বৌদ্ধ মন্দির, যা শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ মন্দির। এই মন্দিরটা শ্রী দালাদা মালিগাওয়া বা পবিত্র দাঁতের মন্দির নামেও পরিচিত। বলা হয় যে এটা বুদ্ধের একটি দাঁত মানে এই মন্দিরে রয়েছে, এবং এই মন্দিরটা বিশ্বজুড়ে বৌদ্ধদের জন্য একটি তীর্থস্থান। লোকমুখে একটা কথা শোনা যায় যে বুদ্ধের মৃত্যুর পরে ভারতের কুশিনারায় তার দেহ দাহ করা হয়, এবং তার বাম পাশের একটা দাঁত চন্দন কাঠের যে চিতার ছাই ছিল ওইখান থেকে উদ্ধার করে রাজা ব্রহ্মদত্তকে দেয়া হয়। আমি মন্দিরের টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। তো এখানে এসে যেটা জানতে পারলাম যে সার্কভুক্ত দেশ যারা রয়েছে তাদের জন্য টিকিটের প্রাইস হচ্ছে 1500 শ্রীলঙ্কান রুপাইয়া, আর ফরেনারদের জন্য টিকিটের প্রাইস হচ্ছে 2000 শ্রীলঙ্কান রুপাইয়া। তো আমরা অনেকজন গিয়েছিলাম। প্রথমে হচ্ছে আমি 2টা টিকিট কিনলাম। তো 2টা টিকিটের দাম পড়েছে আমার 3000 টাকা শ্রীলঙ্কার, আর বাংলাদেশি টাকা হচ্ছে 1200-1300 টাকার মতো পড়েছে আমার। Two tickets. Two. This entrance here. Thank you.
আমি আমার টিকিট পেয়ে গিয়েছি। মন্দিরের ভিতরে ঢুকতে গেলে কিছু রেস্ট্রিকশন রয়েছে জামা কাপড়ের উপরে। কেউ স্লিভলেস, হাফ প্যান্ট, 3/4 প্যান্ট এগুলো পরে ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে মন্দিরের গেটের বাইরে এরকম কাপড় হচ্ছে রেন্ট পাওয়া যায়। তো মন্দিরে কেউ ঢুকতে চাইলে অবশ্যই এরকম কাপড় রেন্ট নিয়ে তারপর হচ্ছে হাত বা পা এগুলো ঢেকে তারপর ঢুকতে হবে। আর বাইরেই হচ্ছে জুতা রাখার একটা স্থান রয়েছে, এখানে জুতোগুলো জমা দিয়ে তারপর যেতে হবে ভিতরে। Temple, 3 museum, royal palace, all inside. One ticket for all. ভারতের শেষ রাজা কলিঙ্গের রাজা গুহুশিব 4th শতাব্দীতে শ্রীলঙ্কার রাজা কীর্তিশ্রী মেঘাভান্নার রাজত্বকালে এটি শ্রীলঙ্কায় পাচার করেন এবং যিনি হচ্ছে অনুরাধাপুরে এর জন্য একটি মন্দিরও তৈরি করেছিলেন। এটি ঐতিহ্যের সূত্রপাত হয়েছিল, মানে যে বা যার কাছে এই ধ্বংসাবশেষটি ছিল সেই হচ্ছে সেই দেশ শাসন করার ঐশ্বরিক অধিকার মানে লাভ করত। তো মানে এই দাঁতটা যার কাছে থাকবে সেই হচ্ছে ও দেশটা শাসন করবে, সোজা কথা। গৌতম বুদ্ধের এই দাঁতটি প্রথমে যে মন্দিরে রাখা হয়েছিল সেই মন্দিরটা আনুমানিক 1600 সালে নির্মাণ করা হয়। আর এইটা নির্মাণ করেন হচ্ছে বিমল ধর্মসূর্য। আর এই ওনার রাজত্বকালের প্রথম দিকে এটা নির্মাণ করা হয়। কিন্তু 1603 সালে পর্তুগিজরা যখন আক্রমণ করে তখন এই মন্দিরটা আবার ধ্বংস করে ফেলে। আবার এটাকে হচ্ছে 17 শতকের মাঝামাঝি সময়ে পুনর্নির্মাণ করা হয়, আবার ধ্বংস করা হয়। মানে এইটা হচ্ছে 1600 সাল থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত এটাকে ধ্বংস করা হয়, আবার নির্মাণ করা হয়। বর্তমানে এখন যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরটি 1800 শতকে রাজা কীর্তিশ্রী রাজসিংহের রাজত্বকালে এটা নির্মাণ করা হয়। আর এই দাঁতটি হচ্ছে কমপ্লেক্সের 2য় তলায় রয়েছে, অভ্যন্তরীণ মন্দিরের ভিতরেই আছে এটা। আর এটার আশেপাশে এত বেশি পদ্ম ফুল দিয়ে সাজানো রয়েছে আর এত বেশি সুন্দর লাগছিল এই জায়গাটা, মানে খুবই সুন্দর। আর আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এর আগেও বেশ কয়েকটা মন্দিরে গিয়েছি, নেপালে গিয়েছিলাম বা ইন্ডিয়াতে গিয়েছিলাম। তো ওই ভিতরে গেলে একটা কিরকম প্রশান্তি একটা অনুভব করে, সেটা মসজিদ হোক কিংবা মন্দির হোক, মানে ভিতরে একটা শান্তি পাবেন আসলে। আর এইখানে ধূপের গন্ধের কারণে হয়তো এই পরিবেশটা আরেকটু অন্যরকম মনে হচ্ছিল আমার কাছে। তো যাই হোক, এই দাঁতটি হচ্ছে একটা শক্ত সোনার যে পদ্ম ফুল মানে তৈরি করেছে ওরা, সেটার মধ্যে হচ্ছে দাঁতটি রাখা হয়েছে। আর এই পদ্ম ফুলটি রাখা হয়েছে সিংহাসনে বসে থাকা সোনা এবং স্বর্ণখচিত একটা কফিনের সিরিজের মধ্যে, জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। তো দর্শনার্থী যারা যায় তারা অবশ্যই এটা দেখতে পারে। বৌদ্ধ ভিক্ষুকরা প্রতিদিন 3 বার এই দাঁতটিকে শ্রদ্ধা জানান এবং প্রতি গ্রীষ্মে এই দাঁতের সম্মানে তারা বিশাল বড় করে একটা অনুষ্ঠান করেন। 1989 সাল এবং 1998 সালে মানে যে বোমা হামলা হয়, এইটার কারণে এই মন্দিরটাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিবারই এটা তারা পুনরুদ্ধার করেন। এই কমপ্লেক্সটা অনেক বড়, অনেক বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। আর এটার মধ্যেই হচ্ছে 3টা জাদুঘর রয়েছে। এটার ভেতরেই শ্রী দালাদার জাদুঘর রয়েছে, যেখানে দাঁতের ইতিহাস এবং 1998 সালে যে বোমা হামলা হয়েছিল সেই সম্পর্কে ছবি এবং নথি রয়েছে। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, এই মন্দিরের পাশেই রয়েছে পাট্টিরিপুয়া অষ্টভুজাকার টাওয়ার, যা 1803 সালে রাজা শ্রী বিক্রম রাজসিংহের দ্বারা নির্মিত হয়েছিল এবং যেখানে রয়েছে প্রাচীন তাল পাতার বৌদ্ধ পাণ্ডুলিপি। This is a little shrine. Has some
statues of Buddha inside this shop. But even this place also open during the ceremony time only. And you can see this dragon knot. So these things came by Hindu influence. And on your right you can see moon and left sun. So most of the Buddhist monuments you can see that sun and moon, it's a present, it's defeat. So this building will last, sun and moon will last. আমরা যেদিন মন্দিরের ভেতরে গিয়েছিলাম সেদিন শুনতে পারলাম যে ওইদিকে ওদের একটা প্রোগ্রাম হচ্ছে আজকে, তো যার কারণে হচ্ছে লোকজন একটু কম রয়েছে সকাল দিকে, দুপুর দিকে। বিকেল থেকে হচ্ছে ওদের লোকজন ঢোকা শুরু করবে, যার কারণে ভিড় একদমই কম ছিল। তা আমরা একটু ভালোভাবে দেখার সুযোগ পেয়েছি, কারণ এখানে এত বেশি পরিমাণ ভিড় থাকে, দাঁড়িয়ে দেখতে একটু কষ্ট হয়ে যায় এবং যে লেখাগুলো আছে সেগুলো পড়তেও একটু কষ্ট হয়ে যায়। তো এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির নিচে হচ্ছে প্লেট লাগানো রয়েছে পিতলের, এটার মধ্যে হচ্ছে এরকম অনেকগুলো প্লেট রয়েছে এবং অনেকগুলো ছবি রয়েছে। এগুলোর মধ্যে হচ্ছে ওদের ইতিহাস সম্পর্কে বর্ণনা করা রয়েছে, প্রত্যেকটা হিস্ট্রি, প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা পিরিয়ডের হচ্ছে সব আলাদা আলাদা করে বলা রয়েছে। তো এইখানে গেলে আপনারা দাঁড়িয়ে পড়ে অনেক কিছু জানতে পারবেন। তো আমরাও এটা একটু ঘুরে দেখছিলাম। আর এইখানে সব জায়গাতে আসলে ক্যামেরা ওপেন করা যায় না, কিছু কিছু জায়গা খুবই সুন্দর ছিল যেখানে হচ্ছে ক্যামেরা ওপেন করা যাচ্ছিল না, যার জন্য হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না। তো কেউ ক্যান্ডিতে গেলে অবশ্যই এই মন্দিরটা একটু ঘুরে দেখে আসবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। একটা বিষয় হচ্ছে কেউ যদি এই শ্রীলঙ্কার ভাষা না বোঝেন বা কারো যদি গাইড প্রয়োজন হয়, সেক্ষেত্রে মন্দিরের ভেতরে হচ্ছে গাইড রয়েছে, তাদেরকে কিছু টাকা পেমেন্ট করলেই হচ্ছে ওরা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবে এবং ওদের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে। এই মন্দিরের প্রত্যেকটা কর্নার, ভেতরে হোক বা বাইরে হোক, এত বেশি সুন্দর করে সাজানো রয়েছে, এত বেশি নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে, আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে। আর এইখানে হচ্ছে যে এই বৃষ্টি, এই রোদ, এই এখন হচ্ছে ঝকঝকে রোদ, এখন আবার ঝুম বৃষ্টি, তো বৃষ্টির পরে এই মন্দিরের ভেতরটা আরো বেশি সুন্দর লেগেছে আমার কাছে, কেমন একটা স্নিগ্ধ ব্যাপার চলে এসেছে। আমরা জাস্ট দুইটা মিউজিয়াম ঘোরার পরে হচ্ছে দেখলাম যে ঝুম বৃষ্টি নেমে গিয়েছে, পরে হচ্ছে বারান্দায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে হচ্ছে বৃষ্টি দেখলাম, জানি না ক্যামেরাতে বৃষ্টি বোঝা যাচ্ছে কিনা, বাট আকাশ একদম কালো করে এত বৃষ্টি নেমেছে। আর আমরা তো হাঁটছিলাম খালি পায়ে, পুরো মন্দিরটা আসলে ঘুরে দেখতে হলে আপনাকে খালি পায়েই হাঁটতে হবে। তো আমরা পরে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে খালি পায়ে হচ্ছে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখেছি। খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার। বৃষ্টি শেষ হয়ে গিয়েছে, এখন বিকেল শুরু হয়ে যাচ্ছে, একটু একটু করে মানুষ আসতে শুরু করে দিয়েছে, কারণ আজকে একটা প্রোগ্রাম রয়েছে এখানে। অলরেডি একটু একটু করে অনেক মানুষ আসতে শুরু করে দিয়েছে। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর এইটা হচ্ছে একটা স্পেশাল একটা জায়গা যেখানে হচ্ছে মানুষজন উইশ করে আসলে মোমবাতি বা এরকম দীপ জ্বালায়। তো এই জায়গাটা আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। তো আপনাদের যদি কোনো উইশ থাকে আপনারাও কিন্তু এখানে যেরকম দীপ জ্বালাতে পারেন অথবা মোমবাতি জ্বালাতে পারেন। তারপর ওইটা ঘোরা শেষ করে আমরা এখন এইদিকে আসলাম। এইদিকেও এই জায়গাটাও অনেক বেশি সুন্দর, অনেক লোকজন ছিল, এখানেও ঘুরে দেখার অনেক কিছু আছে। আর এইদিকে হচ্ছে ক্যামেরা বা কোনো ভিডিও করা যাবে না, দ্যাটস ওয়াই আমি কোনো ভিডিও করতে পারিনি। তো আমি আজকে সারাটা দিন এইখানে ঘুরলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে, জায়গাটা ভীষণ সুন্দর।
গৌতম বুদ্ধের এই মন্দিরটা ঘুরে দেখতে চাইলে মিনিমাম 4 ঘন্টা তো লাগবেই। তো যারা ক্যান্ডিতে একদিনে ট্যুর প্ল্যান করবেন তারা হয়তো 3-4টা স্পট একসাথে ঘুরে দেখতে পারবেন। বাট এই চাইতে বেশি কিছু যদি দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে ক্যান্ডিতে এক রাত স্টে করে তারপর হচ্ছে আপনারা ঘুরে দেখতে পারেন। মন্দিরটা ঘুরে এসে বাইরে এসে দাঁড়ালাম। বাইরে দাঁড়ানোর পর হচ্ছে এরকম একটা জায়গা রয়েছে যেখান থেকে হচ্ছে পুরো ক্যান্ডিটা অনেক সুন্দরভাবে দেখা যায়। তো আমার কাছে মানে জাস্ট মন্দিরটা তো দেখলাম, এই জায়গাটাও দেখে খুব সুন্দর লেগেছে। আর মন্দিরের পাশেই হচ্ছে ক্যান্ডি লেক রয়েছে, আপনারা চাইলে কিন্তু ক্যান্ডি লেকটাও ঘুরে দেখতে পারেন। এবং এই ক্যান্ডি লেকে কিন্তু হচ্ছে বোট রাইডিং করার সুযোগ রয়েছে, কেউ চাইলে হচ্ছে বোট ভাড়া নিয়ে পুরো লেকটা ঘুরে দেখতে পারেন। আমাদের সবার পুরো মন্দির ঘোরা শেষ, এখন আমরা বাইরে বের হয়ে যাচ্ছি। যাওয়ার পথে এইখানে ছোট্ট একটা মার্কেট রয়েছে, মার্কেট না ঠিক মানে মন্দিরের পাশেই তো অনেক একটু স্টল থাকে, ওইগুলো আমি একটু ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এইখানে একটা সুবিধা রয়েছে, বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে আমরা আটকা পড়েছিলাম, বাট মন্দিরের গেটেই হচ্ছে অনেকগুলো ছাতা ছিল। আমাদের প্রয়োজন ছিল ছাতা নেবার, বা অন্যান্য টুরিস্ট যারা ছিল তাদের প্রয়োজন ছিল ছাতা নেবার। তো ছাতাটা আমরা ভিতর থেকে নিয়ে এসে একদম গেট পর্যন্ত গিয়েছি এবং গেটে হচ্ছে ছাতা রাখার জায়গা ছিল, সেখানে আমরা রেখে দিয়েছি। এখানকার সব জিনিস অনেক সুন্দর, বাট একটু দাম বেশি। এটা যারা পছন্দ হয়েছে, এটার দাম হচ্ছে 1600 টাকা, মালদ্বীপ কি শ্রীলঙ্কার টাকা হচ্ছে 1600 টাকা। এটা হচ্ছে মন্দিরের সামনে একটা শপ রয়েছে, সেই শপের কথা বলছে। দশ হাজার টাকা। প্রায় 3,500 টাকা। আজকে এই ছিল আমার ঘোরাঘুরি। তো ঘোরাঘুরিও শেষ, আমার ব্লগও শেষ। তো আশা করবো যে আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। ক্যান্ডি থেকে কলম্বোতে ফিরে আমাদের হোটেলের পাশেই হচ্ছে একটা ওপেন স্পেস রয়েছিল, ওখানে অনেকগুলো দোকান একসঙ্গে ছিল, ওইখান থেকে আমরা এই খাবারটা খেয়েছি, খুবই মজার। আজকের মতো আল্লাহ হাফেজ।